ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু ভারত। এটা যে বুঝতে পারছে সে কামিয়াব হচ্ছে। কিভাবে ভারত আমাদের শত্রু? ভারত আমাদের কি করছে, কি ক্ষতি করে? ভারত আমাদেরকে চাল দেয় ঠিকই, পেঁয়াজ দেয় ঠিকই, আলু দেয় ঠিকই, কিন্তু পিছন দিয়ে তারা কিভাবে আমাদেরকে ছুরি মারে আজকে স্পষ্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভারতের পেঁয়াজ আমরা খাবো না, ভারতের আলু আমরা চাই না, ভারতের ডাল চাল কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। আমাদের ন্যায্য অধিকার দিয়ে দেওয়া হোক, 54টি নদীর বাঁধ ভেঙে দেওয়া হোক, বাঁধ খুলে দেওয়া হোক। প্রিয় দর্শক, ভারত যে বাংলাদেশের কত বড় শত্রু এটা কিন্তু সবাই বুঝে গিয়েছে। কিছু বাংলাদেশের মূর্খের দল আছে, আবালের দল আছে, তারা বলে এই ভারত আমাদের জন্য এই করে সেই করে, ভারত আমাদের জন্য এইভাবে চিনি পাঠায়, তেল পাঠায়, ডাল পাঠায়, চাল পাঠায়, সব কিছু পায়, আমরা সচ্চায় কম টাকায় খরচ করে খাচ্ছি। এই যে সে কম টাকায় আপনাকে খাবার খাওয়াচ্ছে, কিন্তু পিছন দিয়ে যে আপনার এত বড় বাস দিচ্ছে ভারত, এত বড় বাস আপনাকে দিচ্ছে, আপনি সেটার খবর কতটুকু রেখেছেন? বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে। সেটার কতটুকু খবর রেখেছেন? আপনি কি জানেন যে মাঝখানে এমন হয়েছিল ঘটনা যে বাংলাদেশের ভিতর দিয়ে সোজা আগারগাঁও টু কলকাতা রেল স্টেশন হতে যাচ্ছিল। তারপর শেখ হাসিনার আমলের আমি কথা বলছি, তারপর কেন হলো না? এটা কেন বাংলার মানুষ, কিছু বাংলার সাংবাদিক ভাইরা বুঝে গিয়েছিল। বাংলাদেশের ভিতর দিয়ে কলকাতা ট্রেন চলাচল করে, ভারতের ট্রেন, তাহলে ঢিল তো আমরা নিজেই মারব। এটা যদি হয়ে যেত, যদি কলকাতার ট্রেন ভারতের ট্রেন বাংলাদেশের প্রবেশ করে কলকাতায় যেত, তখন দেখতেন ভারতের মূল আসল রূপ। ভারতের সুন্দর মুখের পিছনের যে ভয়ঙ্কর একটা মুখ লুকিয়ে আছে, সেটা তখনই দেখতেন। খুনি হাসিনা নিজে, তার স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রীরা, এমনকি ডিজি সহ বিজেপির শীর্ষ কর্মকর্তারা এই জন্যে নিহত এবং আহতদের দায়ী করতেন। নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না। ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ, তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশস্পর্শী করেছে এবং প্রতিরোধের স্পৃহা গড়ে উঠেছে। বিজেপির প্রধান নেতা অমিত শাহ বাংলাদেশিদেরকে উই পোকার সাথে তুলনা করেছে এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছে। তারপর তারা রেল স্টেশন বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তারপর বাস্তবায়ন হলো না, বা বাস্তবায়ন হতে হয়েছে না। এটা না হওয়ার পিছনে কারণ হলো যে, যদি ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। যদি ভারত বাংলাদেশের ভিতর প্রবেশ করে নিত, তাহলে দেখতেন বাংলাদেশের এক সাইডকে এসে দখল করে নিত। মাঝখানে শুনেছিলেন আপনারা যে ভারতের এক সাংবাদিক, সে প্রায় উস্কানিমূলক বক্তব্য করে যাচ্ছে, মন্তব্য করে যাচ্ছে যে চট্টগ্রাম আমাদের দখলে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের যে চিকেন বার যেটা রংপুরকে বলা হয়, সেই রংপুর ও তারা নিয়ে নিচ্ছে। এই তো বাংলাদেশ থাকবে না, এই বাংলাদেশ, সে ময়ূক রঞ্জন তার নাম, সে এইভাবে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছিল। আর এটাই প্রমাণিত। টিভি চ্যানেলে এই কথাগুলো সরাসরি বলতো, এটা কিন্তু সরকারি একটা টিভি চ্যানেল। যেহেতু সে সরকারি টিভি চ্যানেলে বাংলাদেশ দখল করার কথা সে বলতে পেরেছে, তাহলে তো এখানে সবাই জড়িত, এখানে তো মোদিও তো জানে, তাহলে মোদি কিছু বলে না কেন? মোদি যদি এতই ভালো হয়, তাহলে মোদি তো এগুলো দেখতেছে। সরকারি টিভি চ্যানেলে ময়ূক রঞ্জন এসে বলতেছে চট্টগ্রাম থাকবে না, সিলেট থাকবে না, রংপুর থাকবে না, রাজশাহী থাকবে না, এই সব কিছু আমরা দখল করে নিয়ে নিব। তাহলে মোদির চেলা চামচারা রয়েছেন, তারা কিছু বোঝে না কেন?
তারা কিছু বলে না কেন? তো এখানে অনেকগুলো ষড়যন্ত্র আছে, যে ওই যে ইলিয়াস সাংবাদিক, পিনাকি ভট্টাচার্য, ওনারা কিন্তু সহজেই বুঝে গিয়েছেন। ওনারা বুঝে গিয়েছেন যে বাংলাদেশ ভারতের শত্রু, বন্ধু না। বন্ধু না, বন্ধু হলে পাকিস্তান বন্ধু, ভারত বাংলাদেশের প্রকাশ্যে শত্রু। তারপর ভারত এই সুযোগে একটা চাল করেছিল যে বাংলাদেশের মানুষ তো বোকা, তাদেরকে এক কাজ করি, যেখানে 30 টাকার পেঁয়াজ, সেই পেঁয়াজ আমরা 5 টাকায় বিক্রি করি। তো 5 টাকায় বিক্রি করলে লাভ কেমন হবে? লাভ হবে যে এগুলো তো আমাদের, এগুলো নষ্ট হয়ে যায়, 1 টাকা দিয়ে আমরা কিনবো, 5 টাকায় বিক্রি করবো, 4 টাকা লাভ। আবার তাদের ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে 5 টাকা দিয়ে কিনে, হ্যাঁ, বাংলাদেশে আবার বিক্রি করবে 20 টাকা। তো তাদের ব্যবসায়ীদের কাছ থেকে একটা আমরা প্রফিট পাবো। এরপর ওই যে আমরা তো লাভের অংশ আমরা পাচ্ছি, তাদের ব্যবসায়ীর কাছ থেকে আমরা একটা প্রফিট পাবো। না হলে তো তারা মিডিয়াতে বলে দিবে যে পেঁয়াজ আমরা 1 টাকা করে বেশি, তারা 50 টাকা। তো এখানে তাদের একটা চুক্তি থাকে যে আমি আলু 5 টাকায় তোমার কাছে বিক্রি করব, তুমি কাউকে বলতে পারবা না। আবার আমি এই আলু তোমার কাছে 5 টাকায় কিনে নিয়ে 30 টাকা বাংলাদেশে বিক্রি করব, তুমিও কখনো মিডিয়ার সামনে বলতে পারবা না। তো তাদের ব্যবসায়ীদের সঙ্গে একটা মিল থাকে। মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? ওই যে বাংলাদেশের সাধারণ মানুষ মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ঠিকই তাদের পেট ভরে নিচ্ছে, তারা ঠিকই তাদের লাভ করে নিচ্ছে, কিন্তু মাঝখানে ক্ষতি হচ্ছে আমরা। তো আমরা যে ক্ষতি হচ্ছি, এর মানে দায়ভার এর সবকিছু কারো কাছে নেই। বাকি ওই বিষয়ে কথা বলে না। মানুষ অনেকবার শেখ হাসিনাকে বলে যে আপনারা জিনিসপত্রের দাম কমান না কেন? শেখ হাসিনা কোনো কিছু বলতে পারে না, সে স্বৈরাচার ছিল ঠিকই, কিন্তু ওই যে ব্যবসায়ীদের একটা ছাপ তাদের উপর প্রয়োগ করছে। ব্যবসায়ীরা একটা ছাপ শেখ হাসিনাকে, একটা সরকারকে দিয়ে রেখেছে, যে একটা সরকার কখনো চাইলেও কোনো কিছু বলতে পারবে না। কেন? সরকার তো ব্যবসায়ীদের টাকায় নির্বাচনে দাঁড়িয়ে জয় লাভ করছে, হ্যাঁ, অংশগ্রহণ করছে। এখন ব্যবসায়ীরা যা খুশি তা করতেছে, হ্যাঁ। এখন দায়িত্ব কাদের? দায়িত্ব হলো জনগণদের। জনগণ যখন মানে তারা মানে বুঝে গেছে যে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু, ভারতকে রুখে দাঁড়াতে হবে। না হলে আমরা পকেটের যা টাকা আছে, আমাদের বাপ দাদার সম্পত্তি বিক্রি করেও আমরা খাবার খেয়ে শেষ করতে পারবো না। তো এরপর থেকেই কোটা আন্দোলনের মতন একটা মিছিল বের হয়েছে। কোটা দিয়ে, এটা হলো আল্লাহর সব পরিকল্পনা। যে তারপর মানে শেখ হাসিনার পতন হয়েছে, তারপর ভারতের সঙ্গে বন্ধুত্ব, মানে ভারতের সঙ্গে ওই যে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে তাদের। তো বন্ধু বানালে ওই যে কাকে বানাবেন? বন্ধু বানালে পাকিস্তানকে বানাবেন। পাকিস্তান হলো যে আমাদের আপন ভাইয়ের মতো পাকিস্তান। আজকে পাকিস্তান বন্যা হচ্ছে, পাকিস্তানের হাজার হাজার মানুষ কান্না করতেছে, খাবার নেই, বাড়ি নেই, বোন নেই, তারা কোথায় যাবে? কার কাছে যাবে? তো আমরা কি পারি না এখন ওই বন্যাতে তাদেরকে সাহায্য করতে? যদি ইন্ডিয়াতে বন্যা হতো ঠিকই তো শেখ হাসিনা তাকে সাহায্য করতো। মানুষ বাংলাদেশের তুলনায় 50 গুণ বেশি, তারপরও সে যাইতো গিয়ে ভালোবাসা দেখাতো। তো আজকে যাই হোক, এই বিষয়গুলো হলো যে ইন্ডিয়া হলো বাংলাদেশের কোনোদিনও বন্ধু না। ইন্ডিয়া হলো বাংলাদেশের ওই যে জন্ম থেকেই শত্রু, স্বাধীনতার পর থেকেই ইন্ডিয়া বাংলাদেশের শত্রু। এটা আজকের নয়, এটা স্বাধীনতার পর থেকে গিয়ে তারা চাচ্ছে যে বাংলাদেশ দখল করতে, স্বাধীনতার পর থেকে। কিন্তু স্বাধীনতার পর থেকে কেন পারতাছে না? ওই যে বাংলাদেশের সাধারণ মানুষের কারণে, রাজনীতি ব্যক্তিদের কারণে, হ্যাঁ, আরো বিভিন্ন বড় বড় মানুষের কারণে তারা পারছে না। আর এই যে মাঝখানে বললাম যে যদি রেল স্টেশন হয়ে যেত, যদি মাঝখানে কলকাতা টু আগারগাঁও রেল স্টেশন হয়ে যেত, তারপর দেখতেন তাদের আসল রূপ। তো এইসব আসলে প্রিয় দর্শক, তাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে, তাদের দেশের অনেক মানুষ তাদের ওই যে মোদিকে ঘৃণা করে।
হ্যাঁ, পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে যারা মোদিকে ঘৃণা করে, হিন্দুস্তানের অনেক মানুষ আছে যারা। তো যাই হোক প্রিয় দর্শক, ভারত যে বাংলাদেশের শত্রু, অবশেষে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে ভারত আমাদেরকে তিলে তিলে খেয়ে ফেলছে। তো যার কারণে তারা আন্দোলনে নেমেছে, ভারতকে শত্রু বানিয়েছে। অবশেষে বাংলার মানুষ চোখে আঙ্গুল দিয়ে তারা বুঝেছে যে হ্যাঁ, ভারত আমাদের মূলত জন্ম থেকেই, স্বাধীনতার পর থেকেই শত্রু, সে কখনো আমাদের বন্ধু না। তো যার কারণে গিয়ে মানুষ মিছিলে নেমেছে, আন্দোলন করেছে, ভারত হাঁটাও, দেশ বাঁচাও, ভারতের সাথে সম্পর্ক এখন নেই। এখন তো কিন্তু ভারতের কোনো ভিসাও হচ্ছে না। এখন কিন্তু ভারতের কোনো ভিসা হচ্ছে না, আপনি ভারত যেতে চাইলে আপনি যেতে পারবেন না, ডাবল টাকা পে করে আপনাকে যেতে হবে। আগে ট্রেন কলকাতা টু ঢাকা আগারগাঁও ছিল, কিন্তু এখন আর সেই ট্রেনও নেই। কেন, এখন তো সবাই বুঝে গেছে, এখন ভারতের কলকাতার যে ব্যবসায়ীরা আছেন, সেই কলকাতার ব্যবসায়ীরা এখন কিন্তু খাটতাছেন, মাথায় হাত দিয়ে খাটতাছেন। এটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে তারা বলতেছে যে বাংলাদেশি পর্যটক নেই বইলা আজকে আমাদের ব্যবসার এমন অবস্থা। তারা সবাই আন্দোলনে নেমে মোদির জন্য পতন চাচ্ছে। তো অনেক ইন্ডিয়ার মধ্যে আপনি প্রায় 100%-এর মধ্যে 70% মানুষই মোদি চায় না। ধরেন 50% মানুষ মোদিকে চায় না, আর 50% মানুষ তারা মোদিকে চায়। যেমন হিন্দুস্তান, দিল্লি, মুম্বাই, এইরকম বিভিন্ন দেশের মানুষরা তারা মোদিকে চায়। কিন্তু পশ্চিমবঙ্গ যারা গরিব দেশ, তারা কিন্তু আসলে এই যে মোদিকে চায় না, কেন মোদিকে ব্যর্থ বলে। মোদিকে তারা ব্যর্থ সরকার বলে আখ্যাস দেয়। এমন জায়গা আছে যেখানে মোদির ছবির উপরে মানুষ পেশাব করে, মোদির ছবির উপরে মানুষ জুতা দিয়ে এইভাবে বাড়ি দেয়। কেন? তারা তো চায় না তাদের সরকারকে। এই যে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ, মাঝে মাঝে ভিডিও ভাইরাল হয় আর দেখা যায়, তো তখন যে এইসব কাজ করে ভিডিও ভাইরাল হয়, তখন তাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়, এই হয় সেই হয়। তো যাই হোক, তো তারপরে জনগণ যদি সরকারকে নাই ভালোবাসে, তাহলে পুলিশ ধরে নিয়ে গিয়ে তাদের কি হবে? তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।